আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফারাবি আর কথা বলতে পারল না। তার মা ভুল বুঝেছে, এটার জন্য হয়তো ওই জগরুটে মেয়ের সাথে বিয়ে দিতে চাইছে। সে তো মরে গেলেও ওই চশমির জগরুটে মেয়েটার বিয়ে করবে না। পরের দিন রাত 24 ঘন্টায় তাকে আলকাট্রা ড্যাম কথাটা শুনতে হবে, নুন থেকে চুন খসলেই। সে এত রিস্ক কখনোই নিবে না। আদিত্য নীরবে এতক্ষণ সব শুনল, কফিতে চুমুক দিয়ে নীরবতা ভেঙে পড়ল। রায়হানের সাথে তানভীর বিয়ে ঠিক হয়ে গেছে কাকিমণি। কাল রাতে বিয়ের কার্ড দিয়ে গেছে রায়হান। আশঙ্কিক বজ্রপাত হলো অদিতি আর ফাল্গুনি আর আফরোজা চৌধুরীর মাথায়। তিনি হাই হাই করে উঠে পড়লেন। তো তুমি এসব কি বলছো? এটাই সঠিক কাকিমণি, এই নিয়ে কথা না বাড়ালে ভালো হয়। আফরোজা চৌধুরী মানতে পারলেন না। যেভাবেই হোক মেয়েটাকে ওনার চাই। না, মেয়েটার সৌন্দর্যের জন্য নয়, মেয়েটা অত্যন্ত কাজকর্মে সব কিছুতেই পটু, হাসি খুশি মিশুক এবং নীরব। এই বাসায় এসে তো সব কিছু নিজের বাসার মতোই মনে করে হাতে হাতে কত কাজ করেছে। খুব সহজেই সবাইকে আপন করে নিয়েছে। ওনার ছেলে লয়ার, স্বাধীন খিটখিটে মন মেজাজ নিয়ে বাসায় ফিরবে। মেয়েটার হাসি খুশি মিষ্টি মুখখানি আর গোছগাছ করা ছোট একটা পরিপাটি সুন্দর সংসার দেখলে ছেলেটা সন্তুষ্ট হবে। তাছাড়া মেয়েটার মধ্যে সেসব গুণ রয়েছে। আর কাল রাতে তো দুজনকে খুব বিব্রতকর অবস্থায় দেখেছেন, সেটা তো কাউকে বলা সম্ভব নয়। মনে মনে ভাবলেন ছেলেরও হয়তো মেয়েটাকে পছন্দ, কারণ কাল রাতে সাথে সাথে তিনি সিসিটিভি ফুটেজ চেক করলেন। ফারাবির ডোরে কাউকে নক করতে দেখেনি, সে সময়ে ফুটেজ নেই। কিন্তু তানভি হেঁটে আসতেই ফারাবি জোরপূর্বক টেনে এনেছে তাকে। এইটুকু দেখেই তিনি শিওর হয়েছেন তানভি নির্দোষ। আর ভাবলেন ছেলে হয়তো মেয়েটাকে পছন্দ করে। এখন তানভি বিয়ের কথা শুনে কেমন যেন লাগছে। না, তিনি মানতে পারছেন না। ঠিক করলেন তানভিকে ব্ল্যাকমেল করবেন। একবার নন্দিনীকে পছন্দ করলেও শেষে জানা গেছে মেয়েটা এঙ্গেজড। আর এসব শুনে নাহিদা শিকদারের মুখোমুখি হওয়া বিপজ্জনক। আবার ছেলেটা শ্যামলাও তাই সরে এলেন। কিন্তু তানভিকে কিছুতেই হাতছাড়া যাবে না। এমন মেয়ে হাতছাড়া হলে সমস্যা। ভাবলেন তানভিকে ব্ল্যাকমেল করে রায়হানের সাথে বিয়েটা আটকেবেন যেভাবেই হোক। রাত 8টা, শহরের স্বনামধন্য একটি কনভেনশন সেন্টারে মেহরাবার ফারার বিয়ের আয়োজন করা হয়েছে। লাল টুকটুকে বধূ বেশে স্টেজে বসে রয়েছে ফারা। বর বেশে একটু আগে এলো মেহরাব, গায়ে তার অফ হোয়াইট কালারের শেরওয়ানি, কলারে সূক্ষ্ম কারুকার্যের নিখুঁত নিপুণতা। শেরওয়ানির সাথে ম্যাচিং করে গোল্ডেন কালারের আভিজাত্য পাগড়িতে চোখ ধাঁধানো সুন্দর লাগছে মেহরাবকে। চোখে আজ নতুন চিকন ফ্রেমের চশমা, হাতে নিউ ব্র্যান্ডেড হ্যান্ডওয়াচ। সব মিলিয়ে মেহরাবকে দারুণ লাগছে। তাকে ফারার পাশে বসানো হয়েছে। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে ফারার দিকে তাকালো। ভারী সাজিয়ে ফারাকে ভীষণ দারুণ লাগছে। ঠিক চাইনিজ মেয়েদের মতোই ফারা সুন্দর এবং দেখতেই চাইনিজ মেয়েদের মতোই লাগে। কিন্তু মেহরাবের মন টানছে না। মেহরাব চোখ সরিয়ে নিল। হঠাৎ চোখ পড়ল সামনে দূরে নবাব সাহেব এবং নাহিদা শিকদার এসেছেন সবে মাত্র। ওনাদের পেছনে বেশ কয়েকজন বডিগার্ড সহ পলিটিক্সের আরও বেশ কয়েকজন বড়সড় ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং সেই সাথে মেহরাবের বাবা মা এবং আদিত্য ও ফারাবির মা বাবাও। ওনারা সবাই শাহেনেওয়াজ নবাব সাহেব এবং নাহিদা শিকদারের অভিনন্দন জানিয়ে কুশলাদির বিনিময় করছেন। মায়ের হাত ধরে থাকা বারবি ডলের মতো দেখতে নন্দিনী বেবি পিঙ্ক কালারের কারুকার্যময়ী লেহেঙ্গা তুলে খুব কষ্ট করে হাঁটছে। মেয়েটাকে এখন ঠিক বর্ষর একটা বারবি ডলের মতো লাগছে। নন্দিনীকে দেখতেই অদিতি, ফাল্গুনি আর তানভি দৌড়ে এসে জড়িয়ে ধরল। রায়হান মেহরাবের পাশে বসে আছে, হাতে ফোন থাকলেও মনোযোগ খয়েরি কালারের কারুকার্যময়ী লেহেঙ্গা পরিহিত অদিতির দিকে। মেহরাব তাচ্ছিল করল নিজেকে। জীবনটা যদি রঙিন না হতো তাহলে সে কি এই বয়সে মেরুন কালারের লেহেঙ্গা পরা মেয়েটার প্রেমে পড়তো? রায়হানের চোখে ধরা পড়তে মেহরাব বিব্রতবোধ করল। কনুই দিয়ে মেহরাবের পেটে জোরে সরে একটা গুঁতো মেরে বলল, এটা কি ঠিক? কোনটা? তোর বউ ওইদিকে না। মেহরাব নিরলস কণ্ঠে বলল, জানি। জানলে বউ রেখে হবু শালিকার দিকে নজর কেন? মেহরাব আমতা আমতা করল। রায়হান দাঁত মুখ পিষে বলল, শালা, আরো আগে বললি না কেন? এখন কাহিনী করস? মেহরাব কিছু বলতে পারল না। রায়হান বলল, শালা, আজ তুই বেঁচে গেলি বিয়ের দিন দেখে, নয়তো মাথায় কয়েকটা চাটি খেতি। মাফ করলাম তোরে। তুই তো আজীবন আমার মাথায় চাটি মেরে মেরে অর্ধেক জ্ঞান বুদ্ধি কমিয়ে দিয়েছিস। আচ্ছা, এই জন্যই বুঝি তোর বুদ্ধির লোপ পেয়েছে, তাই না? হ্যাঁ।
ও, এই জন্যই বউ রেখে হবু শ্যালিকার দিকে নজর গেছে, তাই না? এই দিনও দেখতে হলো। মেয়েরা আর কথা বলতে পারল না। এক তো ইজ্জত যাবে, দ্বিতীয়ত তার মন ভালো নেই, তৃতীয়ত আবার কখন না জানি ভরা অনুষ্ঠানে এই রায়হানটা তার মাথায় চাটি মেরে বসে। রায়হানের উপর বিশ্বাস নেই। রায়হান বলল, শালা চোখ সামলে বসে থাক, একটা সিগারেট খেয়ে আসি। উল্টাপাল্টা কিছু করলে তোর চোখ খুলে নিব কিন্তু। বলে আদিত্য আর ফারাবিকে সামনে দেখে টেনে নিয়ে গেল। মেহরাব উদাস নয়নে তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। একটা দীর্ঘশ্বাস ফেল। পরিবারের দিকে তাকালে নিজের স্বপ্নগুলো শেষে, আবার নিজের দিকে তাকালে পরিবারের মান সম্মান সব শেষ। ওরা তিনজনের সুযোগ করে এক জায়গায় দাঁড়িয়ে মনের সুখে সিগারেটের ধোঁয়া ওড়াতে চাইল। অদিতিরা চারজনে হাসতে হাসতে এদিকে আসতেই আদিত্য সিগারেটে লম্বা একটা টান দিল। চোখ পড়ল নন্দিনীর দিকে। আদিত্য বুঝতে পারল না বিয়েটা কার, ফারার নাকি নন্দিনী, নাকি এই চার রমণী কি গর্জিয়াস সাজ দিয়েছে। মানে হয় এইসবে। আদিত্য প্রেয়সীর দিকে মোহবিষ্ট নয়নে তাকে আবারও লম্বা একটা টান দিল সিগারেটে। রায়হান বলল, আরে ডুবে যাবি তো, অত তাকায় না দোস্ত। আদিত্য সিগারেটে লম্বা আরেকটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে পড়ল। হঠাৎ কয়েকটা ছেলে এসে ওদের সাথে কথা বলতে লাগলো। অদিতি, নন্দিনী, ফাল্গুনী আর তানভি ওরা হেসে সে কথা বলতে লাগলো ওদের সাথে। আদিত্যের জল শক্ত হলো। এত হেসে হেসে কথা বলতে হবে কেন? কই, তার সামনে এলে তো হাসে না, শুধু ন্যাকামি করে, কাঁদে, ভয় পায়। আজ ওর একটা ভিত করেই ছাড়বে। আদিত্য সিগারেটে শেষ টান দিয়ে পায়ের তলায় পিষে নন্দিনীর দিকে এগিয়ে গেল। আদিত্যকে দেখতেই নন্দিনীর হাসি হাসি মুখটা মুহূর্তে চুপসে গেল। আদিত্য কিছু না বলেই টান দিয়ে নন্দিনীকে এক রুমে ঢুকে নতুন একটা সিগারেট ধরিয়ে বলল, বিয়েটা কার? নন্দিনী কাচুমাচু করলো। আদিত্য ফের আরেকটা টান দিয়ে মুখের উপর ধোয়া ছেড়ে বলল, এত সাজগোজের কি প্রয়োজন ছিল? নন্দিনী কাশতে কাশতেই বলল, আমার কিছুই তো আপনার পছন্দ হয় না। লেহেঙ্গা পরে আজও বারবিডল সাজার খুব কি দরকার ছিল? বারবিডল ফ্রক পরে, লেহেঙ্গা পরে না। তুমি সব সময় আমার চোখে বারবিডল। আমি তো আপনার আরো কত কি হই, সিগারেট খোর ডক্টর সাহেব। সিগারেট খোর বলেই আদিত্য কি রাগলো? মোটেও না, বরং কাশতে কাশতে লাল হয়ে যাওয়া প্রেয়সীর দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। আশঙ্কিক হ্যাসকার টান দিয়ে বুকের উপর ফেলে এক হাতে লেপটে ধরল নন্দিনীকে। মুহূর্তে ঘন ভারী উষ্ণ নিঃশ্বাস ঘাড়ে অনুভূত হলো নন্দিনী। আদিত্য নন্দিনী ছোট ছোট চুলগুলো সময় নিয়ে চুমুকে পায়ের তলায় সিগারেট পিষে প্রেয়সীর মুখখানি আজলাই তুলতেই দেখলো আজও মায়াভরা চোখ জোড়ায় গাঢ় সবুজ কাজল দেওয়া, অথচ এই সবুজ রং আদিত্যের ভীষণ অপছন্দের। কিন্তু নন্দিনীর মায়াভরা চোখ জোড়ায় কি সুন্দর সবুজ রঙের কাজল ফুটে রয়েছে। অসংখ্য কবি সাহিত্যিকরা কালো কাজল দিয়ে কবিতা লিখে, কিন্তু কেউই সবুজ, নীল বা সাদা রঙের কাজল দিয়ে কবিতা লিখে নাই। আদিত্যের ভীষণ ইচ্ছে করছে প্রেয়সীকে তার সামনে বসে চোখ জোড়ার দিকে তাকিয়ে তার জন্য আস্ত একটা সবুজ রঙের কাজলের কবিতা লিখতে, কিন্তু সে তো ডক্টর, তার দ্বারা কবিতা লেখা আদৌ কি সম্ভব? আদিত্য নন্দিনীর কপালে গালে চোখের পাতায় কোমল চুমুখিয়ে বলল, ভালোবাসি প্রিয়তমা। রায়ন সিগারেটে এক টান দিয়ে তানভিকে ডাকলো। তানভি যেতেই বলল, এখানে কি করছিস? এমনিতেই এলাম। অদিতি রায়হানের সাথে তানভিকে দেখলেই জেলাস ফিল করলো। নারীরা নাকি কখনো তার প্রিয় পুরুষের পাশে অন্য নারীকে সহ্য করতে পারে না। অদিতিরও হলো তাই। বিক্ষিপ্ত মনটাকে সামলে ওরা দুজন এদিকটা এসে রায়হানকে শুনিয়ে শুনিয়ে বলল, জানিস ফাগুন, হুমায়ুন আহমেদ ঠিকই বলেছে। কি? পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়। কেন? কেন আবার কখন কিসে মুখ দেয় ঠিক বলা যায় না, তাই? আসলেই ঠিক বলেছিস। রায়ন ফুঁসে উঠল। কথাটা তাকে ইঙ্গিত করে বলেছে, তবে প্রতি উত্তর হলো না। তানভিকে বলল, তানবি, বকাটে মেয়েদের মতো ঘোরাঘুরি করছিস কেন? এটা যে অদিতিকে বলেছে। অদিতি বুঝতে পারল। অদিতি রায়হানের পেটে গুঁতো দিয়ে বলল, এই মিস্টার অভদ্র, বখাটে কাকে বললেন? এই অভদ্র মেয়ে, তুমি হুমায়ুন আহমেদের কথা কাকে বললে? আপনাকে না। আমিও কাউকে না। ফারাবি আর তানভির চোখে চোখ পড়ল। তানভি দেখলো স্যুট প্যান্ট পরে একেবারে সেজেগুজে বাবুটি হয়ে এসেছে ফারাবি। কাল রাতের ঘটনা মনে পড়তেই মুখ ভেঙচি দিয়ে বিড় করে বলল, কোথায় যেন শুনেছিলাম আলকাত্রা ড্রামদের শীত একটু বেশি লাগে। ফারাবির সাথে সাথেই উত্তর দিল, কারণ আমাদের রূপের গরম নাই। তানভি তেতে উঠে বলল,
এই যে আলকাতরা ড্রাম, আমি আপনাকে কিছু বলেছি। ও তার মানে স্বীকার করছেন আপনি আলকাতরা ড্রাম? আমি নাক বোঝা মেয়ে মানে? আপনি নিজেকে দেখেন, একে তো আলকাতরার মতো, তারপর আবার এক গাদা স্যুট প্যান্ট পরে এসেছেন। আলকাতরা আলকাতরাই। আলকাতরা কখনো দুধের মতো সুন্দর হয় না। এখন আমাকে ছাই ওড়াতে হবে? আপনাকে নিয়ে ওড়াবো, রাজি আছেন? রায়হান অদিতির সাথে কথায় না পেরে চলে যেতে নিতেই অদিতির সামনে এসে দাঁড়ালো। এই মেয়ে, কি সমস্যা? কাল দেখলাম ভালোবাসা উতলে উঠছে, আজ আমাকে দেখে এমন ভান করছেন কেন? পথ ছাড়ো। না ছাড়লে কি করবেন? রায়হান ইগনোর করে চলে যেতে নিতেই অদিতি চশমা টেনে নিল। রায়হান চোখে দেখতে না পেয়ে ওয়ালের সাথে খুব জোরে সোরে কপালে ব্যথা পেল। অদিতি খিলখিল করে হেসে উঠল। রায়হান এবার বিরক্তিকর ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে বলল, চশমা দাও। সরি বলেন কালকের ঘটনার জন্য। বলবো না। তাহলে চশমাও দেব না। মাথা গরম করো না অদিতি, চশমা দাও, চোখে ঝাপসা দেখছি। তাতে আমার কি? রায়হান যেদিকে যাচ্ছে সেদিকেই কপালে ব্যথা পাচ্ছে। অদিতি খুব মজা পেল, বলল, কালকের পানিশমেন্ট। রায়হান চল শক্ত করলো। অদিতি রায়হানের গালগুলো টেনে দিয়ে বলল, মিস্টার অভদ্র, হাবাগোবা, আলাভোলা, সিগারেটখোর, পরিবেশ দূষণকারী, বিপজ্জনক ডাক্তার। রায়হান অদিতিকে ধর চেষ্টা করলো। অদিতি সরে যেতে রায়হান ওষ্টা খেয়ে নিচে পড়ে গেল। অদিতি আবারও খিলখিল করে হাসলো। রায়হানের হাত ধরে টেনে তুলে আবারও গালগুলো টিপে দিয়ে চোখের মধ্যে চশমা পরিতে সরে আসতেই রায়হান শক্ত হাতে ওকে হ্যাসকার টান দিয়ে নিজের বুকের উপর ফেলে পড়ল। বেশি বার বেরোছ। আপনার জন্য। রায়হান ছেড়ে দিয়ে চলে যেতে নিলেই অদিতি কলারে হ্যাসকার টান দিয়ে রায়হানের কানে ফিস ফিস করে বলল, এত দেমাগ ভালো নয় মিস্টার পরিবেশ দূষণকারী। ছাড়ো। যতদিন না আপনার বাড়ির ছাদে নিজের শাড়ি শুকাতে না পারছি ততদিন হাল ছাড়বো না মিস্টার অভদ্র। রায়হানের কান গরম হয়ে গেল। লাভ নেই, দেখা যাবে। রায়হান আর কিছু না বলে তানভীর হাত টেনে ধরে চলে গেল। রায়হানের সাথে তানভীকে দেখতেই আফরোজা চৌধুরীর মেজাজ খারাপ হলো। নিজেকে শান্ত রেখে হাসি মুখে তানভীকে বলেন, তানভি যে, কেমন আছো? তানভী সালাম দিয়ে বলল, ভালো আছি। তোমাকে ফাল্গুনি ডাকছি। ওদের কাছ থেকে তো সবই এলাম আন্টি। আফরোজা চৌধুরী আমতা আমতা করে বললেন, আমি তো জানি না, আমাকে সবে বললো। আচ্ছা আমি কল দিয়ে দেখছি। আরে বাবা, এখান থেকে এখানে কল দিতে হবে কেন? আজব মেয়ে। বলে টেনে নিয়ে গেলেন ওয়াশরুমে। ডোর বন্ধ করে বলেন, রায়হানের সাথে এত মেশামেশি কেন তোমার? আশ্চর্য ব্যাপার, আপনি এসব কথা বলার কে? আনম্যারিড একটা মেয়ে আনম্যারিড একটা ছেলের সাথে এভাবে গায়ে পড়ে মেশামেশি করছো, কিছু বলে না তোমার পরিবার? তানভীর মেজাজ খারাপ হল। মহিলা ভাবি কি নিজেকে বলো, রায়হান ভাইয়া আমার ফিয়ান্সে, তার সাথে কি করব না করব সেটা দেখার জন্য আমাদের ফ্যামিলি রয়েছে আন্টি, আপনি না দেখলেও হবে। তুমি আমার ছেলের সাথে কাল রাতে নোংরামি করে এখন রায়হানকে বিয়ে করে ওর জীবন নষ্ট করতে চাইছো? ছি ছি ছি, তোমাকে কত ভালো জানতাম মেয়ে। মুখ সামলে কথা বলুন আন্টি। তুমি যে আমার ছেলের ঘরে রাত দুপুরে ঢুকছো সেটার ফুটেজ আছে আমার কাছে, তোমার বাবা মাকে দেখাবো? দেখান, তাতে আমার কি? তুমি যে আমার ছেলের বেডরুমে শুয়ে, ছি ছি, সব ফুটেজ দেখেছি। তানভীর আর কিছু বলতে পারল না। আফরোজা চৌধুরী আর একটু রসিয়ে রসিয়ে বলেন, তোমার এসব নোংরামির কথা জানলে এখন কোনো মেয়ে আমার ছেলেকে বিয়ে করতে চাইবে না। কি বলতে চান আপনি? কিছু বলার নেই, জাস্ট তোমাকে তোমার কৃতকর্মের কথা মনে করিয়ে দিলাম। বলে পাকে হেসে বেরিয়ে স্টেজের দিকে আসতেই ফারা উসখুস করে বলল, আম্মু ওয়াশরুমে যাব। কেন? ইমার্জেন্সি প্রয়োজন আম্মু। আফরোজা চৌধুরী মেয়েকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন। ওনাকে দেখে হঠাৎ আলতাফ সাহেব দ্রুত এগিয়ে এসে বলেন, আফরোজা তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজতেছি। কেন? তোমার বাপের বাড়ির লোকজনেরা এসেছে, তোমায় খুঁজছে। আফরোজা চৌধুরী কিছু বলবেন তার আগে আফতাব সাহেব ওনার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ফারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আশঙ্কিক কে যেন ওর পেছন থেকে টিস্যু দিয়ে নাকমুখ চেপে ধরতে ফারা সেন্সলেস হয়ে পড়ল। এরপর ফারাকে দ্রুত অন্য একটি কক্ষে রেখে ডোর লক করে দেওয়া হলো। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। কাজী সাহেব বিরক্তি নিয়ে বসে আছে সেই কখন থেকে।
বর উপস্থিত থাকলেও কোণে নেই। সকলের কানে খবরটা ছড়িয়ে পড়ল তড়িৎ গতিতে। লজ্জায় চোখ তুলতে পারছে না চৌধুরী পরিবার। বরের পরিবার খুব ঝামেলা করছে চৌধুরী পরিবারের সাথে। অন্যদিকে ফারাকেও পাওয়া যাচ্ছে না। সবাই ধরে নিয়েছে ফারার এই বিয়েতে মত নেই, তাই ওয়াসিমের কথা বলে সুযোগ বুঝে পালিয়েছে। কিন্তু আফরোজা চৌধুরী বারবার বলছেন ওনার মেয়ে ওয়াশরুমে গেছে, ওখান থেকে হয়তো কিডন্যাপ হয়েছে। তাদের মেয়ে পালায়নি, তাদের মেয়ে এমন না। কিন্তু ওনার কোনো কথাই কেউ আমলে নিল না। এছাড়াও সিসিটিভির ফুটেজ চেক করেও ফারাকে কনভেনশন সেন্টারের বাইরে যেতে দেখা যায়নি। মেহরাব নির্বিকার হয়ে বসে আছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। অবস্থাও কলহ বিবাদে পুরো দোস্তর জমে উঠেছে পাত্রপাত্রীর পরিবারের সাথে। রায়হান নিজেকে ধাতস্থ করে সবার উদ্দেশ্যে বলল, একজন পালিয়েছে তাতে কি? মেহরাবের বাবা ডক্টর মফিদুল ইসলাম শান্ত গলায় বলেন, কি বলতে চাও? মানুষটা আবার ভীষণ রকচাটা, যাই বলেন তাই করে ছাড়েন। রায়হান বলল, আঙ্কেল মাথা ঠান্ডা করুন, এটা বিয়ে শাদীর ব্যাপার। ভালোই হয়েছে ফারা পালিয়েছে। যদি বিয়ের পর পালাতো তাহলে কি হতো একবার ভাবুন। শুধু যে মেয়েদের গায়ে কলঙ্ক লাগে তা কিন্তু নয়, ছেলেদের গায়েও কলঙ্ক লাগে। ঠিক তেমনি মেহরাবের জীবনেও কলঙ্কের দাগ লেগে যেত এই বিয়েটা হলে। এখন এসব বলার মানে কি? আঙ্কেল ফারার পরিবর্তে ফাল্গুনি আছে, ওকেই না হয় মেহরাবের বউ হিসেবে নিয়ে যান, ব্যাস প্রবলেম সলভ। মান সম্মানও রক্ষা পাবে, আবার কলঙ্কও রটবে না। রায়হানের কথাই গোটা মজলিসে গুঞ্জন শোনা গেল। মফিদুল ইসলাম ভাবুক হলেন। ফাল্গুনিকে বেশ কয়েকবার দেখেছেন তিনি, কেবল খারাপ না, ভালোই। দুজনকে তেমন একটা আলাদা করা যাবে না। ফারা চুপচাপ আর ফাল্গুনি চটপটে, এটাই পার্থক্য। মফিদুল ইসলামকে গম্ভীর হয়ে থাকতে দেখে রায়হান বাঁকা হাসল, ব্রেন ওয়াশ করতে পেরে। রায়হান ব্যস্ত হয়ে বলল, এত ভাবার কি আছে আঙ্কেল? তিনি রায়হানের দিকে তাকাতেই বলল, আহসান সাহেব এবং আফতাব সাহেবকে বললেন, আঙ্কেল আপনারা কি আমার সিদ্ধান্তে রাজি? একবার ভেবে দেখুন। আর মেহরাব কেমন ছেলে তা তো আপনারা জানেনই। আপনাদের ছেলে আদিত্য আর ফারাবিও জানে, আমার বন্ধু বলে বলছি না। ওনারা দোনামোনা করলেন। মেয়ের জন্য কোটি টাকা খরচ করে বিয়ের আয়োজন করেছেন, অথচ মেয়ে মাথা কাটল। এখন ছোট মেয়েকে দিয়েই এটা সংশোধন করতে হবে। আদিত্য বলল, এত সিদ্ধান্তের কি আছে? ফারা যেহেতু নেই সেহেতু ফাল্গুনির সাথে মেহরাবের বিয়েটা হয়ে যাক। আর ফারার জন্যই আমার বন্ধু যেহেতু অপদস্থ হয়েছে সেহেতু ফাল্গুনিকেই ওর সাথে বিয়ে দেব, ব্যাস। কথা এখানে এনাফ। আদিত্যের কথার উপরে আর কেউ কিছু বলতে পারল না। ফারাবিও সাই দিল তাতে। রায়হান স্বস্তির শ্বাস ফেলে মেহরাবের কাছে গিয়ে বলল, মেহরাব কিছু বলতে পারল না, বেচারা শোকের মধ্যে আছে। রায়হান মেহরাবের কানের কাছে মুখ নিয়ে বলল, মেহরাব ঘেমে নিয়ে কেঁপে উঠল, কম্পিত গলায় বলল, তুই কিছু করেছিস ফারাকে? রায়হান রহস্যময় হাসল, বলল, আদিত্য জানে? তাহলে যদি ফারাকে নিয়ে কোনো সমস্যা হয়? মেহরাব আর কথা বাড়াতে পারল না, তবুও মনটা কেমন যেন করছে, অশান্তি লাগছে। নিজের জন্য আরেক বন্ধুর বিপদ ডেকে আনতে। রায়হানেরও সেম অবস্থা, তবু তার আত্মবিশ্বাস আদিত্য ঠিক সামলে নিতে পারবে সব কিছু। ফাল্গুনি ভাবতেই পারেনি অন্তিম মুহূর্তে মিরাক্কেল কিছু হবে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। মেহরাবকে বিয়ে করতে বলে ফাল্গুনির কোনো বক্তব্য পাওয়া গেল না। নীরবতাকেই সম্মতি হিসেবে ধরে নিল সবাই। অতঃপর মুক্ত পাখি বন্দী হতে চলেছে বিয়ে নামক খাঁচায়। ফাল্গুনির জন্য খুব দ্রুত বিয়ের ভারী সাজসজ্জার আয়োজন করে ফেলল রায়হান আর আদিত্য। বিউটিশিয়ানরা খুব দ্রুত সুন্দর করে লাল টুকটুকে লেহেঙ্গা পরিয়ে দিল ফাল্গুনিকে। লেহেঙ্গাটা ভীষণ ভারী, গায়ে জড়াতেই অনুভব হলো ফাল্গুনির এই ভার একটা সংসারের অনেক বড় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার। এমন ভাবনা চঞ্চলবতী ফাল্গুনির মাথায় আগে কখনো আসেনি। ফাল্গুনিকে দ্রুত বধূ সাজে সজ্জিত করে স্টেজে নিয়ে এলো সবাই। অতঃপর 3 কবুলের মাধ্যমে বিয়ে হয়ে গেল বর মুজাম্মিল ইসলাম মেহরাব আর কনে ফারদিন ফাল্গুনি চৌধুরীর। বিয়ের ঘণ্টা বাজতেই ফাল্গুনি তার বাবা মা সহ একে একে সবাইকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করলো প্রাণপ্রিয় আরও 3 বান্ধবীকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। সত্যি বলতে পরিবারের মায়া ত্যাগ করে অন্যের ঘরে যাওয়ার অনুভূতিটা একমাত্র মেয়েরাই ভালো জানে, তাই তো অমন কান্নাকাটি করছে।
ফুলে ফুলে সুসজ্জিত বাসর ঘরে বধূ সেজে বসে আছে ফাল্গুনী। অদিতি, নন্দিনী আর তানভীও এসেছিল ওর সাথে। ওরা এতক্ষণ ফাল্গুনির সাথে দুষ্টামি করছিল মেহরাবকে নিয়ে। বেচারি ফাল্গুনি লজ্জে লাল নীল হয়ে গিয়েছিল ওদের ঠোঁট কাটা কথাবার্তায়। এদিকে রাত হয়ে গেল, মেহরাবের আসার কোনো নাম নাই। ফাল্গুনি ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। মেহরাবকে তার পছন্দ হলো, মেহরাব তাকে পছন্দ করে কিনা সেটা ফাল্গুনি আদৌ জানে না। তাই ভীত সন্ত্রস্ত হয়ে পরিহিত লেহেঙ্গা খামচে ধরে বসে আছে। মেহরাবের কথা শুনতেই ওরা তিনজনে ফাল্গুনিকে অভয় দিয়ে বেরিয়ে এলো বাসর ঘর থেকে। ওদেরকে বের হয়ে আসতে দেখে রায়হান মেহরাবের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, ছেলেরা বিয়ে করলে বোবা হয়ে যেতে হয়, মুখ খুললেই বিপদ। মা বলে বিয়ের পর পাল্টে গেছিস, বউ বলবে তুমি আগের মতো নাই। আর শোন, আজকালকার মেয়েরাও কিন্তু জঙ্গি টাইপের, মুখ থেকে কিছু বের হওয়ার আগেই দা, বটি, খুন্তি, ছুরি যা পাবে তাই নিয়ে ছুটবে। সো বি কেয়ারফুল দোস্ত, তোর বাসর ঘরের মাগফিরাত কামনা করি। মেহরাবের উপর দিয়ে যে কথাগুলো অদিতিকেও উদ্দেশ্য করে বলেছে সেটা অদিতি বুঝতে পারল। তবে আদিত্য আর ফারাবিকে ওদের সাথে দেখে কিছু বলল না, নয়তো আজ রায়হানের খবর ছিল। অদিতি তপ্ত দৃষ্টিপাত করে চলে গেল। রায়হান পাত্তা দিল না। তানভীর দিকে চোখ পড়তেই ফারাবি বলল, ঠিক বলছো ভাইয়া, আজকাল জঙ্গি মেয়ের অভাব নেই চারপাশে, কিছু না বললেও গায়ের উপর জেসে পড়ে হামলা করতে আসে। তানভীর যাওয়ার সময় বলল, আলকাত্রা ড্রামের মাথায় সব শুকনো গোবর। ফারাবি দাঁত মুখ খিচিয়ে তাকিয়ে রইল। আবারও সেই আলকাত্রার ড্রাম কোথায়? তার গায়ে তো কোনো আলকাত্রা নেই। নন্দিনী হাসতে হাসতে বলল, এই তুই এটা কি নাম রেখেছিস ফারাবি ভাইয়ার? মান সম্মান সব তো গেল। ঠিক নামই রেখেছি, দেখতে পুরাই পাতিলের তলার মতো। আবার এই তানভিকে কি নাম মুড দেখায়। তুই আর ভালো নাম পেলি না তানভি? ভালো নাম পাবো থেকে বল? মুড বয়ের চেহারার সাথে যেই নামটা ম্যাচ করেছে সেটাই রেখেছি। আর শোন, যেই নামটা রাখলাম সেই নামটারও অসম্মান হচ্ছে। নন্দিনী খিলখিল করে হেসে উঠল। অদিতি বলল, তোর কপালে আছে আলকাত্রার ড্রামটা। আর খেয়ে দে কাজ নেই তো। আলকাত্রার ড্রাম থেকে কবে আবার তেলের ড্রাম হয়ে যায় দেখিস? ন্যাড়া বেলতলায় একবারই যায়। মোটেও না, ন্যাড়া বেলের লোভে বারবার বেলতলায় যায়। পছন্দের মানুষটার কণ্ঠ শুনতেই হৃদয় শীতল হয়ে এলো ফাল্গুনির। হঠাৎ করেই তড়িৎ বেগে হৃদস্পন্দন বেড়ে গেল তার। কেমন জানি শান্তি লাগছে, আবার অস্থির অস্থিরও লাগছে। এর থেকে সুন্দর ব্যাপার আর কিছুতেই বোধহয় হয় না। বাসর ঘরে প্রবেশ করতেই মেহরাবকে দেখে ফাল্গুনি নড়েচড়ে বসল। বধূ সেজে বসে থাকা ফাল্গুনির দিকে এক পলক তাকিয়ে মেহরাব এগিয়ে যেতেই ফাল্গুনি বেড থেকে নেমে মেহরাবকে সালাম করলো। মেহরাব থমকে দাঁড়িয়ে রইল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। ফাল্গুনি সালাম দিয়ে ওভাবে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। মেহরাব ফাল্গুনির দিকে তাকালো। লাল টুকটুকে বিয়ের ভারী সাজে দারুণ লাগছে প্রেয়সীকে। এমনিতেই মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে। কে জানতো আজ এমন মিরাক্কেল টাইপ কিছু হয়ে মেয়েটাই তার জীবনের সাথে জুড়ে যাবে। এ যেন অবিশ্বাস্য। মেহরাব বুকের বাঁ পাশে হাত রেখে সন্তোষের শ্বাস ফেলল। আশঙ্কিক এক হাতে ফাল্গুনিকে কাছে টেনে আনলো। ফাল্গুনি ভরকে গেল। সারা শরীরে কম্পন শুরু হলো। মেহরাব মুখের ওপর থেকে দোপাট্টা সরিয়ে ফাল্গুনির মুখ আজলাই তুলে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মেদুর মুখমণ্ডলখানি স্নিগ্ধ লাগলেও ভর্ত লাগছে। মেহরাব মুচকি হাসলো। এই মেয়েটাকে মোনাজাতে সে চেয়েছে তার জীবন সঙ্গিনী হিসাবে। অন্তিম সময়ে প্রভু কবুল করেছে তার হৃদয় থেকে নির্গত হওয়া খাস দোয়াখানি। ফাল্গুনির মুখের ওপর ফুল দিয়ে বেরিয়ে আসা বেবি হেয়ারগুলো উড়িয়ে দিল। ফাল্গুনি কেঁপে উঠল। মেহরাব গম্ভীর স্বরে বলল, তুমি ভয় পাচ্ছ আমাকে? ফাল্গুনি চোখ জয়া মেলল। মেহরাবের দৃষ্টির সাথে সন্ধি ঘটতেই ফাল্গুনি ফের কেঁপে উঠল। মেহরাব মৃদু হাসল। ফাল্গুনি মহাবিষ্ট নয়নে তাকিয়ে রইল। মেহরাবের সহজ সরলতায় সে কবেই প্রেমে পড়ে হাবুডুবু খেয়েছে। অথচ কেউই বুঝতে পারল না সেই মানুষটা এখন তার ব্যক্তিগত একজন মানুষ হয়ে গেছে তিন কবুলের মাধ্যমে। সেই মানুষটা তার এত কাছে। ফাল্গুনি যেন বিশ্বাসই হচ্ছে না। মেহরাব বলল, তুমি মেঘ ফুলের মতো খুব সুন্দর ফাল্গুনি ফুল।
ফাল্গুনী কেঁপে কেঁপে উঠল। এমনটা সে কখনো আশা করেনি। তাছাড়া এমন একজন ফাল্গুনী ফুল বলে ডাকার মানুষও সে চেয়েছিল, আর রাত যেন সব স্বপ্ন। কিন্তু সে মেহেরাবের কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে একটা ভ্রমের মধ্যে আছে। এত কিছু হওয়ার পরও মেহেরাব এত শান্ত কিভাবে? মেহেরাব ফাল্গুনীকে একদম নিজের কাছে নিয়ে এলো, তাদের দূরত্ব নিঃশ্বাস অবধি। মেহেরাব বলল, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না মেঘফুল। বিয়েটা যেহেতু আমাদের হয়েই গেছে সেহেতু মানিয়ে নেওয়া প্রয়োজন। তুমি কি বলো? ফাল্গুনী বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল। মেহেরাব ফাল্গুনির চিবুক তুলে বলল, আমি তোমাকে আজ থেকে অনেকগুলো বছর আগে থেকে ভালোবাসি ফাল্গুনী। তুমি কি আমাকে ভালোবাসো? ফাল্গুনী কথা বলতে পারল না। তার কেমন যেন রোমাঞ্চকর আর অদ্ভুত লাগছে মুহূর্তটা। ভালোবাসি কথাটা শুনতে এক আশ্চর্য মিশ্র অনুভূতি শিহরণ তার হৃৎপিণ্ডের মাঝ পর্বত দিয়ে বয়ে গেল সর্পিল গতিতে। ফাল্গুনী স্বপ্ন ভাবতে পারেনি তার জন্য আজ পরপর এতগুলো সারপ্রাইজ অপেক্ষা করবে। মুহূর্তেই ফাল্গুনী দুচোখ বুঝে ফেল। ভাবতে লাগলো, জীবনে এত বাঘ কেন? বাঘগুলো এত কণ্টাকীর্ণ কেন? কখনো বা এত মসৃণ কেন? কেন এমন? হঠাৎই সে ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়ল মেহরাবের বুকে। মেহরাব মৃদু হেসে আশঙ্কিক পাজকলে তুলে নিল ফাল্গুনীকে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বেডের উপর শুয়ে দিল। লাইট অফ করে নিজেও ফাল্গুনীর পাশে শুয়ে ফাল্গুনীকে টেনে নিল বুকের মধ্যে, লেপ্টে ধরল নিবিড় আলিঙ্গনে। ঘন ভারী উষ্ণ নিঃশ্বাসগুলো গাঢ় হতে লাগলো একে অপরের। মেহরাব আস্তে আস্তে দোপাট্টাটা খুলে চুলগুলো ছেড়ে দিল। ফাল্গুনী নিস্তেজ হয়ে রইল মেহরাবের বুকে। মেহরাব পিয়সীর কপালে গালে চোখের পাতায় কোমল চুমু খেতেই ফাল্গুনী কেঁপে কেঁপে উঠল। প্রথম কোনো পুরুষ থেকে পাওয়া প্রথম স্পর্শে ফাল্গুনী দেহে কম্পন বেড়ে গেল। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত এবং ভালোবাসার মানুষ ভাবতেই হুট করে মনের আঙ্গিনায় এক ফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল। মেহরাব বলল, মেঘফুল, তোমার এই একলা জীবনের ভারটা বহন করার পূর্ণ অধিকারটুকু চাই। তোমাকে এক জীবন ভালোবাসতে চাই, তোমাকে যত্ন করতে চাই হৃদয়ের সবটুকু দিয়ে। হবে আমার সঙ্গী? ফাল্গুনী খামচে ধরল মেহরাবের বুকের দিকটাই। মেহরাব মৃদু হাসল। এই সহজ সরল মানুষটার ভেতরে যে এত ভালোবাসা, আস্ত একটা ভালোবাসার সমুদ্র ফাল্গুনী এর পূর্বে কখনো উপলব্ধি করতে পারেনি। ফাল্গুনীর নিঃশ্বাস গাঢ় হয়ে এলো। মেহরাব ফের বলল, কেবল তোমায় যত্ন করব, আমার হৃদয়টাকে সারাবেলা সুগন্ধিতে মাতিয়ে রাখা জুঁই কামিনী বেলি ফুল গাছটার মতো। আমি তোমার সম্মতির অপেক্ষার প্রহর গুনব দীর্ঘদিন মেঘফুল। বলো, আমার সঙ্গী হবে? আমার হৃদয়ের রাজকুমারী মেঘফুল হবে? আজকের এই স্মৃতিময়ী পবিত্র রজনীতে কথা দাও আমাকে মেঘফুল। ফাল্গুনীর সারা শরীরে কাঁপন ছড়িয়ে পড়ল দ্বিগুণ বেগে। তার জীবনের খেলাঘরের ছকগুলো দাবার গুটির মতো এভাবে পাল্টে গেল কিভাবে যেন ফাল্গুনী জানে না। কি করে ফিরিয়ে দেবে সেই সরল সরল মানুষটাকে? বেবি দিশারা মানবী হৃদয় কোষাগারে যেই মানুষটাকে দেখা মাত্রই তার জন্য আজন্ম ভালোবাসার সৃষ্টি হয়ে তোলা রইল হৃদসিন্ধুকে, সেই মানুষটাকে শুরু থেকেই ভালো লাগতো তার সহজ সরলতায়। তাকে কিভাবে সে ফিরিয়ে দিবে তার এই আর্জি সঙ্গী হওয়ার মর্জিখানি, হৃদয়ের রাজকুমারী মেঘফুল হওয়ার আকুতি। মানুষটার সান্নিধ্য পাওয়ার জন্য ফাল্গুনীর বুকটা খা খা করেছে নিরহারা গাংচিলের মতো। উন্মনা হয়ে আছে মানুষটার প্রণয়ের জলসা ঘরের অতলান্তে ডুবে যাওয়ার জন্য। শূন্যরা পরিপূর্ণতার রূপ নিতে দলে দলে ভিড় করছে আঁখি কোণ বেয়ে। টুপটুপ করে গড়িয়ে পড়ল অশ্রু জল। এই অশ্রু সুখের, কারো সঙ্গী হওয়ার প্রস্তাবের, ফাল্গুনী ফুল থেকে মেঘফুল হওয়ার আহ্বানে, ভালোবাসার মানুষটাকে একান্ত নিজের করে পাওয়ার। নীরব নিস্তব্ধ রজনী, অন্তরিক্ষে দোদুল্যমান চাঁদের সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মেদিনীতে। শীতল হাওয়া বইছে, পদ্মাগুলো দুলছে, শিউলি বেলি আর হাসনাহিনা সুগন্ধি ছড়িয়ে পড়েছে বাতাবরণে। মেহরাবের বাসা থেকে নন্দিনী ফিরল বেশ কিছুক্ষণ পূর্বে। এসে ফ্রেশ না হয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল নরম তুলতুলে বিছানার উপর।
তার এখন কিছুতে ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ দু চোখ বুজে পড়ে রইল। হঠাৎ প্রিয় মানুষটার কথা মনে পড়তেই আনমনি হেসে উঠল। দু চোখ খুলে হঠাৎ দুহাত উপরে তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কাল সন্ধ্যায় হেনা আর্টিস্ট খুব নিখুঁত ডিজাইন করে তার দুহাতের কবজি পর্যন্ত মেহেদি পরিয়ে দিয়েছিল। হাতের মাঝখানটাই কায়দা করে খুব নিখুঁতভাবে তার এবং প্রিয় মানুষটার নামও লিখেছে। অথচ নন্দিনী অন্যমনস্ক থাকায় টের পেল না কিছুই। কেমন রং হয়েছে সেটাও কাল থেকে আজ অবধি খেয়াল করা হয়ে ওঠেনি তার। কাল রাত থেকে তো এই মুহূর্ত অবধি খুবই ব্যস্ত ছিল সে। কাল রাতের কথা মনে পড়তে লজ্জায় গালগুলো গরম হয়ে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। দুহাত উল্টে পাল্টে দেখতে লাগলো কি সুন্দর গাঢ় রং হয়েছে। হঠাৎ বেলকুনিতে কিছু একটা পড়ার শব্দ হতেই নন্দিনী চমকে উঠল। বিছানা থেকে উঠে বেলকুনিতে আসতেই দেখলো একটা টপ পড়ে আছে। সেটা তুলতে নিতেই হঠাৎ কেউ একজন পেছন থেকে তার মুখ চেপে কোমর ধরে জড়িয়ে নিল নিজের সাথে। নন্দিনী ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই হঠাৎ মানুষটার পুরুষালী বুনো সুবাস তার নাসিকায় পৌঁছাতে নন্দিনী আচমকা শান্ত হয়ে গেল। বিস্ময় নিয়ে ঘাড় ঘোরাতেই দেখল কাঙ্ক্ষিত মানুষটা অনাকাঙ্ক্ষিত সময়ে উপস্থিত। মুখ ছেড়ে দিতেই বিস্ময় নিয়ে বলল, আপনি? বুড়ো নাচিয়ে বলল, তো কাকে ভেবেছো? ভীষণ ভয় পেয়েছিলাম, ভাবলাম কে না কে। নন্দিনীকে বুকে টেনে নিয়ে বলল, এখন ভয় করছে নন্দিনীর? নন্দিনী দু হাতে আদিত্যকে জড়িয়ে ধরে লোমশ বুকে মাথা রেখে বলল, না। নন্দিনীর দিকে তাকাতেই দেখল এখনও সন্ধ্যের সাজে রয়েছে। দূর থেকে আসা সোডিয়াম বাতির মিলান মায়াবী আলোয় নন্দিনীকে উজ্জ্বল রঙিন একটা প্রজাপতি মনে হচ্ছে। সেদিকে মনোমুগ্ধ হয়ে যে আদিত্য বলল, তা এখনো ফ্রেশ হওনি যে? এই তো খানিক পূর্বে এলাম, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হবো, আলসেমি লাগছে খুব। নাকি এখনো বারবি ডলার প্রজাপতির মতো উড়াউড়ি ঘোরাঘুরি আর নাচানাচি শেষ হয় নাই? আর একটু উড়াউড়ি করবে নাকি প্রজাপতির মতো? নন্দিনী লাজুক হাসলো। আদিত্য বলল, বউ সেজে যখন আছো তখন না হয় কাজে ডেকে বিয়েটা করে বাসরটাও সেরে ফেলি, তারপর না হয় দুজনে একসাথে ফ্রেশ হবো, কি বলো? আম অলসো ইন গ্রেট ফ্রেশ। নন্দিনী মাথা নিচু করে বলল, আপনি সত্যি নির্লজ্জ। প্রজাপতির মতো উড়াউড়ি করার সুন্দর একটা বারবি ডল চোখের সামনে ঘুরঘুর করলে নির্লজ্জা না হয়ে উপায় আছে? শুনতেই রক্তিম আভা ছড়িয়ে পড়ল দুগালে। আদিত্য সেদিকে তাকিয়ে বলল, এভাবে কথায় কথায় লাল হয়ে গেলে তোমারই বিপদ নন্দিনী। একবার অ্যালার্ট করেছি না তোমার ওই স্পেশাল রেড অ্যাডিকশনের কথা? নন্দিনী শ্বাস আটকে রইল। কথাগুলো বলেই আদিত্য গ্রিল থেকে এক থোকা মধুমালতী ছিঁড়ে নন্দিনীর বাম কানে গুঁজে দিল। এক পলক তাকিয়ে আশঙ্কিক নন্দিনীকে পাজে কোলে তুলতেই নন্দিনী মৃদু চিৎকার করে বলল, কি করছেন? বধূ সাজে আছো যখন বাসরটা সেরে ফেলি, কি বলো? আবার তোমার স্পেশাল রেড অ্যাডিকশন ইঙ্গিত দিচ্ছে আমায়। এটা ব্রাইডাল পার্টি সাজ, বধূ সাজ না। সে যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না। আমি খুবই অধৈর্য মানুষ নন্দিনী, বিশেষ করে পাওয়া নেওয়ার ব্যাপারে। জানোই তো আমি কিন্তু অত সাধু সন্ন্যাসী নই। নন্দিনী দুহাতে গলায় জড়িয়ে ধরে লজ্জায় মুখ লুকালো আদিত্যের বুকে। আদিত্য নন্দিনীকে পেটের উপর সপ্তপনে শুয়ে দিয়ে ঠোঁটে চুমু খাওয়ার জন্য যুক্তি নন্দিনী দুহাত দিয়ে তার মুখ ঢেকে ফেল। আদিত্য হাত সরিয়ে নিতেই হঠাৎ তার চোখে দৃশ্যমান হলো নন্দিনী লাল টুকটুকে মেহেদি রাঙানো হাত জোড়া। ঝুঁকা অবস্থায় হাতের উপর চুমুখে টেনে নিয়ে বলল, বাহ, খুব সুন্দর লাগছে, ভালো রং হয়েছে দেখছি। নন্দিনী খুশিতেই ঝিলমিল করে বলল, আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম আদিত্য। ও, কিন্তু আমার বিরক্ত লাগে বলে মেহেদি দিয়ে বেশিক্ষণ রাখি না, তাই কখনো এত রং ধরে না। এই জন্যই আমার দাদাজান, নানুজি, আম্মু আর আমার আম্মারা খুব করে বকেন আমায়। আদিত্য হাতগুলো অধরে ছুঁয়ে গলায় মাদকতা ঢেলে বলল, কেন বকে নন্দিনীকে? আমার নন্দিনী ফুল তো নন্দিনী ফুলের থেকে অনেক অনেক বেশি সুন্দর। প্রজাপতি মধু খেতে এসেও আমার নন্দিনীর কাছে হার মেনে যায় লজ্জায়। নন্দিনী কোনো কিছু না ভেবেই বলল, ওনারা বলেন যাদের হাতে মেহেদির রং গাঢ় হয় না তাদের বর আদর করে না, তাই মেহেদি দিয়ে রং গাঢ় হওয়া অবধি রাখতে হয়। আদিত্য ঘোরে থেকে বলল, ও তাই নাকি? হ্যাঁ। কিন্তু এখন তো খুব রং হয়েছে, এখন নিশ্চয়ই বর খুব আদর করবে, তাই না?
নন্দিনী ভ্যাবাচাকা খেয়ে গোল গোল চোখ করে তাকিয়ে রইল। বুঝতে পারল ভুল সময়ে ভুল জায়গায় এবং ভুল মানুষের কাছে কথাটা বলে ফেঁসে গেছে। এখন যদি আদিত্য কিছু করে বসে। এমনিতেও কাল রাতে তাকে অনেক কাছে পেয়ে বের পড়া হয়ে উঠেছিল। নন্দিনী আর ভাবতে পারল না, আমতা আমতা করে বলল, আচ্ছা ছাড়ুন, ফ্রেশ হবো আমি। বলেছি না বাসর সেরে দুজনে একসাথে ফ্রেশ হবো। নন্দিনী কেঁপে উঠল, তবুও জোর জবরদস্তি করে বলল, আরে অনেক রাত হয়েছে, এখন ফান না করে ছাড়ুন তো, ফ্রেশ হয়ে ঘুমোবো। খুব ঘুম পেয়েছে আদিত্য। আদিত্য ছাড়লো না, নন্দিনীকে একদম কাছে টেনে আনলো, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। নন্দিনী আদিত্যের শার্ট খামচে ধরে বলল, আদিত্য প্লিজ ছাড়ুন। কে শুনে কার কথা, স্পর্শগুলো কারো হলো। শীত দ্বারা পেয়ে সর্পিল গতিতে হিমশীতল স্রোত বয়ে যেতে লাগলো বারবার। আদিত্য নন্দিনীর চুলে নাক ডুবিয়ে সুগন্ধি টেনে চুমু খেয়ে গলায় ঘাড়ে মুখ গুজে বলল, নানুজি, দাদিজান, আমার হবু মন্ত্রী শাশুড়ি মা আর তোমার আম্মারা কি যেন বলেছে, আবার রিপিট করো তো নন্দিনী। নন্দিনী আইসের মতো জমে গেল, মুখ ফসকে বলে এখন খেসারত দিতে হচ্ছে। এবার না জানি কোন অঘটন ঘটে। আদিত্যকে স্বাভাবিক লাগছে না। আসার পর থেকে ভারসাম্যহীন মানুষের মতো অস্বাভাবিক আচরণ করে যাচ্ছে, যদিও এর আগে এমনটা কখনোই করেনি। মনে মনে ভাবল, মদ টদ খায়নি তো আবার, না হলে এমনটা কেন করছে। কিন্তু নন্দিনী এখনই ইনভলভ হতে চায় না। আদিত্যকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কম্পিত গলায় বলল, আদিত্য প্লিজ সরুন। মনে হয় না আদিত্য নিজের মধ্যে আছে, আর না কোনো কথা কানে তুলছে। ঘাড়ে মুখ গুজে চুমু খেয়ে বলল, আপনার দাদিজান, নানুজি এবং আমার হবু মন্ত্রী শাশুড়ি মা এবং আপনার আম্মাদেরকে বলবেন তাদের নাত জামাই সময় হলে বুঝাই দিবে তাদের নাতনিকে কতটা আদর করতে পারে। আর তাদের নাতনি যদি রাজি থাকে একটা ডেমো তো দেখাতেই পারে। ইভেন এখনও ডেমো দেখাতে চাইছি, কিন্তু নাতনি তো নিতে চায় না। কি করি বলুন তো। বলে গায়ের শার্ট খুলে ফেল। মুহূর্তে আদিত্যের ফর্সা লোমশযুক্ত প্রশস্ত বুকখানি দেখতেই নন্দিনী দুর্বল হয়ে পড়ল। হঠাৎ কেমন যেন নেশা ধরে গেল। মানুষটার হাতে পেয়ে অজস্র লোমে ভর্তি, যা দৃষ্টিগোচর হতেই নন্দিনীর বেতকার সত্তাকে বেসামাল করে দিচ্ছে বারংবার। নন্দিনী এলোমেলো চুমু খেতে লাগলো আদিত্যের লোমশ বুকে। আদিত্য নন্দিনীর মুখ তুলে আশঙ্কিক অধৈর্যরা দখল করে নিল। ঠিক কতক্ষণ এভাবে ছিল জানা নেই যুগলের। হাঁপাতে হাঁপাতে আদিত্য নন্দিনীর লেহেঙ্গার ফিতা খুলতেই নন্দিনী চমকে উঠে বাধা দিয়ে বলল, আদিত্য আজ না, একটু প্লিজ আদিত্য, আমাদের ফার্স্ট নাইট এভাবে হবে না, আমি চাই একটু স্পেশাল ভাবে হবে। আদিত্য হতাশ হলো, তবু আদিত্য বারণ শুনল না। মনে হচ্ছে তার কানে কোনো কথাই পৌঁছালো না। নন্দিনী বলল, মহা মুশকিলে, কিভাবে পৌঁছাবে যে সে সুস্থ নেই, মান্থলি প্রবলেম হয়েছে, কিন্তু মানুষটাও যে কি বেপরোয়া হয়ে উঠেছে। নন্দিনী লাজ লজ্জা দমন করে আবারও বলল, আদিত্য আমি সিক, প্লিজ আজ না। আদিত্য কিছু বলতে নিবে, হঠাৎ তার ফোন বেজে উঠল। নন্দিনী জানে যেন পানি এলো, কিন্তু তাকে অবাক করে দিয়ে আদিত্য কল পিক আপ করলো না। বারবার রিং হচ্ছে। একসময় আদিত্য বিরক্তি নিয়ে কল পিক আপ করতেই ওপাশ থেকে কিছু শুনতেই মাথা গরম হয়ে গেল। এক আকাশসম বিরক্তি নিয়ে বলল, এক্ষুনি কেন আপত্রার সংবাদ শুনতে হলো? আপত্রা না পালিয়ে যাচ্ছে, আবার কোত্থেকে এলো আপত্রা? শান্তি মতো একটা রোম্যান্স করতে দিবে না? ডিসগাস্টিং। বলে রাগে গজগজ করে সুইচ অফ করে ফোনটা বিছানে ছুঁড়ে মারল। নন্দিনী উঠতে নিতেও উঠতে পারল না। আদিত্যের সমস্ত দেহের ভার তার উপরে। আবার নন্দিনীর দিকে ঝুঁকতেই হঠাৎ নন্দিনীর ডোরে করাঘাত পড়ল। নন্দিনী ঘাবড়ে গিয়ে নিজের উপর থেকে আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে আদিত্য নিজে বিরক্তি নিয়ে সরে গেল। উদম গায়ে শার্টটা জড়িয়ে বোতাম ঠিক করে রাগি মুটে মোবাইল নিয়ে বেরিয়ে গেল। আদিত্য যেতেই নন্দিনী হাঁপ ছেড়ে বাঁচল। এমন বেপরোয়া হওয়ার কারণ নন্দিনী বুঝতে পারল না। কি জানি মেয়ের বিয়ে উপলক্ষে বন্ধুরা মিলে আবার কিছু খাইয়ে দিয়েছে কিনা, কে জানে। একজন ডক্টর হওয়ার পরও লোকটার সিগারেট খাওয়ার বদ অভ্যাস রয়েছে। এখন না জানি আবার ওদের ফাঁদে পড়ে কি খেয়ে এসেছে, আল্লাহ জানেন। অতিরিক্ত শ্বাস ফেলে নিজেকে গুছিয়ে ডোর খুলতে দেখল নাহিদা শিকদার গম্ভীর হয়ে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে দাঁড়িয়ে আছেন। নন্দিনী ভয় পেল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমু তুমি? তিনি শক্ত গলায় বলেন, এতক্ষণ কি করছিলে আর ডোর খুলতে এত দেরি হলো কেন?
আসলে একটু শুয়েছিলাম, চোখ লেগে এসেছিল আম্মু। নাহিতা শিকদার বিশ্বাস করলেন না মেয়ের কথা, বরং তীক্ষ্ণ দৃষ্টিপাত করে মেয়েকে আপদ মস্তক চোখ বুলিয়ে বললেন, মিথ্যা বলছো। নন্দিনী এবার রেগে গিয়ে বলল, আমার সব কথাই তোমার কাছে মিথ্যে বলে মনে হয়, তাই না আম্মু? তাহলে জিজ্ঞেস করো কেন? সে যাই হোক, ড্রেস চেঞ্জ করনি, এখনো মেকআপ রিমুভ করনি, ব্যাপারটা কি? তোমার স্কিনে প্রবলেম হবে না? নন্দিনী কিছু বলল না। তিনি মেয়ের চোখের উপর চোখ রেখে বলেন, আর তোমার বিছানা এমন এলোমেলো কেন? মনে হচ্ছে তোমার বেডের উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। রুম থেকেও কেমন একটা ম্যানলি স্মেল পাওয়া যাচ্ছে। নন্দিনী ঘাবড়ে গেল। কিছু শোনার অপেক্ষা না করেই বলেন, দ্রুত ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করে আমার রুমে এক্ষুনি আসো। তোমার সাথে ব্রাইডাল জুয়েলারি নিয়ে আর্জেন্ট কথা আছে। বলে আবারও বেডের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। সারা রুমে চোখ বোলাতেই দেখলেন বেলকনির ডোর খোলা, পর্দাগুলো দুলছে। নন্দিনী ঘাবড়ে গেল আবারও। তিনি মেয়ের দিকে ফের দৃষ্টিপাত করে কিছু একটা বুঝলেন। মেয়ের শরীর থেকেও কেমন একটা ম্যানলি স্মেল আসছে। তিনি চলে গেলেন। এছাড়াও সেদিনের পর থেকে তো মেয়ের উপর এখন আর তেমন একটা বিশ্বাস নেই। চোখে চোখেই রাখেন মেয়েকে, তবুও ওনার চোখকে ফাঁকি দিয়ে মেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। দ্রুত এর ইতি টানবেন। নব্যযুগল দম্পতির মধুর রাতকে আরেকটু মধুময় করতে শেষ রাতের দিকে মায়াবী চাঁদটা লজ্জায় মুখ লুকিয়ে ফেল। মেঘরাজপুত্রের আহ্বানে বৃষ্টি ঝোল আর একটু আরতু, আর তাতেই বৃষ্টি সিক্ত জুই, কামিনী, বেলি আর হাসনেহিনারা তীব্র সুগন্ধি ছড়িয়ে নুয়ে পড়ল। বৃষ্টি স্নাত দোলন চাপা আর কাঁঠালে চাপারাও হিমেল হাওয়ায় তিত্তির করে কেঁপে ওঠে। তীব্র সুগন্ধি ছড়ল মধুদয় বাতাবরণ জুড়ে। ফুলেদের মন মাতানো তীব্র সুগন্ধি আর বর্ষণের মৃদু শীতলতায় ভরে উঠল সমগ্র ধরণীময়। আদিত্যের মন মেজাজ বিক্ষিপ্ত রয়েছে। দুজনের এত কাছাকাছি আসার পরও সেই বারবার নন্দিনী তাকে গত রাতের মতোই ওভাবে ফিরিয়ে দেওয়ায়, এবং দ্বিতীয়ত ফারার কারণে রাগে গজগজ করে কাউকে কিছু না বলে বাসার সবাইকে হসপিটালে রেখে বৃষ্টিতে ভিজে ভোর রাতেই সে নিজে একাই বাসায় ফিরে এলো। দীর্ঘ সময় ব্যয় করে হট শাওয়ার নিয়ে বিতৃষ্ণ মনে অতৃপ্ত দেহে কমফোর্টার মুড়িয়ে লম্বা একটা ঘুম দিল। নন্দিনীদের বাসা থেকে বেরিয়ে আদিত্য তখন রায়হানকে নিয়ে কনভেনশন সেন্টারে পৌঁছাতে দেখল সেন্সলেস অবস্থায় একটি মেয়ে একটি রুমে পড়ে আছে। ড্রেস আপ এবং সাজসজ্জায় বলে দিচ্ছে এটা ফারা। ততক্ষণে ফারাবি সহ আহসান সাহেব, আফতাব সাহেবও এসে পৌঁছাচ্ছেন ঘটনাস্থলে। ফারাকে এই অবস্থায় দেখে ওনারা হসপিটালে ভর্তি করলেন। ওর আরও ঘণ্টাখানিক পর ফারার সেন্স ফিরল। আফসানা আফরোজা চৌধুরী কিছু জিজ্ঞেস করলো। ফারা কারোর সাথে কোনো কথা বলল না, সবটা সময় চোখ বুজে রইল। এর পরের দিন খুব স্বাভাবিক ছিল ফারা এবং চৌধুরী পরিবার। সকাল 11টার দিকে হসপিটাল থেকে ফারাকে ডিসচার্জ দিল, বাসায় নিয়ে আসা হয়। এরপর একে একে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা তাকে দেখতে এসে নানা রকমের আজে বাজে কটু মন্তব্য করে খোঁচাতে লাগলো। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ফারা মানসিকভাবে ভেতর থেকে আপসেট হয়ে পড়ল। মেহরাবকে বিয়ে করতে চায়নি, এটা ধ্রুব সত্য, কিন্তু আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের সিসিমার্কা কথাবার্তা শুনে ফারা বিপর্যস্ত হয়ে একসময় হাতে শিরা কেটে সুসাইড অ্যাটেম্প্ট করল। এতে বাসার সবাই ঘাবড়ে গিয়ে ফের দ্রুত হসপিটালাইজড করে ফারাকে। ফারার কৃতকর্মে চিন্তিত হয়ে পড়েন চৌধুরী পরিবারের সবাই। অতঃপর পরিবারের মান সম্মান এবং ফারার কথা ভেবে আহসান সাহেব সকলের অগোচরেই হঠাৎ গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিলেন একাই। আফতাব সাহেবকে এই বিষয়ে জানালে তিনি বলেন, আপনি যা ভালো মনে করেন তাই করুন ভাইজান, এতে আমার কোনো আপত্তি নেই। নিঃসন্দেহে আদিত্য খুব ভালো ছেলে। অতঃপর আহসান সাহেব জরুরিভাবে বাসার সবাইকে ফারার কেবিনে ডেকে পাঠালেন আদিত্যকেও। হসপিটাল থেকে বাবার জরুরি তলব এবং ফারার সুসাইড অ্যাটেম্প্ট করার খবরটি পেতেই আদিত্য ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট না করে বিচলিত হয়ে হসপিটালে এসে ফারার কেবিনে ঢুকতেই চমকে গেল। কেবিনে ফারাপি আর অদিতি বাদে বাসার সকলেই উপস্থিত। পাশে একজন হুজুর বসে কিছু লিখতে ব্যস্ত, সম্ভবত কাজী সাহেব। আদিত্যের মনে সন্দেহের দানা বাঁধল। ছেলের উপস্থিতি টের পেতেই আহসান সাহেব গম্ভীর স্বরে বললেন, এসেছো? জি বাবা। নিজের পাশের চেয়ারের দিকে ইশারা করে বলেন, ঘাড়তারামি না করে এখানে বসো, তোমার সাথে জরুরি কথা ছিল। আদিত্য বসল না, নিরেট কণ্ঠে বলল, বলুন। আহসান সাহেব লম্বা একটা শ্বাস ফেললেন, ভনিতা না করে বললেন, তোমাকে না জানিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি আদিত্য।
আদিত্য কপাল কুঁচকে বলল, কিসের ডিসিশন? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং ফারার খবর নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ। তাই আমি ডিসিশন নিয়েছি চৌধুরী পরিবারের মান সম্মান রক্ষার্থে ফারাকে তুমি এই মুহূর্তে বিয়ে করবে। কথাটা শুনতেই আদিত্যের মাথায় যেন বাজ পড়ল। আদিত্য বাবা মা সহ সকলের দিকে এক পলক তাকিয়ে ফারার দিকে তাকালো। ফারা আদশা হয়ে মাথা নিচু করে রয়েছে, হাতে ব্যান্ডেজ, শিরাপথে স্যালাইন। দুপাশে আফসানা এবং আফরোজা চৌধুরী বসে আছেন। আফতাব সাহেব ও নির্বিকার হয়ে বসে আছেন ভাইয়ের পাশে। কারো মুখে কোনো শব্দ নেই। আদিত্য নিজেকে সামলে পড়ল। আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে বাবা? ঠিক আছে, দেখেই বলছি। তাছাড়া তোমার বয়স এখন 36 প্রায়, বিয়ের বয়স বলা যায় শেষ। যত মেয়ে দেখাচ্ছি কেউই তোমায় পছন্দ হচ্ছে না। বিয়ে ঠিক করলে তুমি কারণ ছাড়া ক্যান্সেল করে দিচ্ছ। এছাড়াও আমার জানা মতে তোমার কোনো পছন্দ নেই। তাই এবার আমি একটা ডিসিশন নিয়েছি, ফারাকে তুমি বিয়ে করবে, আজ এক্ষুনি এবং এই মুহূর্তেই। আদিত্য মায়ের দিকে তাকালো। আফসানা চৌধুরী মাথা নিচু করে রইলেন, ওনার মুখ বিষণ্ণ। আদিত্য বুঝলো তার মায়ের কিছু করে নেই, কি করবে? সে নিজেই নিষেধ করেছে তার পার্সোনাল এবং সিক্রেট ব্যাপারে কাউকে কোনো কথা না বলতে, যত যাই হয়ে যাক না কেন। তাই হয়তো তার মায়ের ইচ্ছা থাকলেও বলতে পারছে না। আদিত্য ফণিতা না করে শক্ত গলায় বলল, আমি বিয়ে করতে পারবো না বাবা, আম ভেরি সরি, আপনি অন্য কাউকে দেখেন। আহসান সাহেব গর্জে উঠে বলেন, কি বলতে চাও তুমি? ফারাকে যদি চৌধুরী পরিবারের মেয়ে থেকে বউ করতে চান তাহলে পাত্র হিসেবে আপনার ছোট ছেলে আয়মানকে চুজ করতে পারেন। কি বললে তুমি? আয়মান ফারার 5 বছরের বড়, ওদের দারুণ মানাবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে বাবা। আমার মতে পারফেক্ট কাপল ওরাই। আয়মান সঙ্গে সঙ্গে কেবিন থেকে বেরিয়ে গেল, বিড়বিড় করে বলল, যাকে আজীবন নিজের বোনের মতো দেখে এসেছি তাকে কিভাবে বিয়ে করা সম্ভব? আহসান সাহেব ছেলেদের এমন ব্যবহার দেখতে এবার চেঁচিয়ে উঠে বলেন, কোনটা ভালো আর কোনটা খারাপ সেই জ্ঞান দিচ্ছ আমাকে? আর আইমান, সাদাসিধে গাদা ছেলেটা বেরিয়ে গেল কেন? তার সাথে বিয়ে দিচ্ছি নাকি? এসব কি হচ্ছে? আদিত্য তীক্ষ্ণ দৃষ্টিপাত করলো বাবার দিকে। আহসান সাহেব পরোয়া না করে কাজী সাহেবকে বলেন, আপনি বসে আছেন কেন? বিয়ে পড়ান জলদি, আর তুমি দ্রুত কবুল বলো। কোনো কথাই শুনতে চায় না। সেই 25 বছর বয়স থেকেই বিয়ে নিয়ে একের পর এক অনেক ড্রামাবাজি করছো, আর না, আজই এর সমাপ্তি চাই। আদিত্য চল শক্ত করে বলো। কাজী সাহেবকে থামিয়ে দিয়ে বাবাকে বলো, আপনি একা একা এত বড় একটা ডিসিশন নিয়েছেন, ভালো কথা। আমার মতামত নিয়েছেন? তোমার মতামত নেওয়ার কি আছে? মানে? চৌধুরী বংশের বড় মেয়ে ফারা, কোনো দিক থেকে কমতি আছে তার? রূপে, গুণে, স্বাস্থ্যে, শিক্ষা দীক্ষায়, আচার আচরণে কোনো দিক থেকে কমতি বলো? আর তোমরা মতামত নিতে হবে মানে? জীবনটা আমার, আপনার নয়। আর এই জীবনটা কোনো পুতুল খেলাও নয় যে আপনি হুট করে আপনার মন মর্জি মতো যা ডিসিশন নেবেন তাই হবে। আমার মতামতের যেহেতু কোনো প্রয়োজন নেই, সেহেতু আমাকে কেন কবুল বলার জন্য ডেকে পাঠালেন? তুমি আমার মুখের উপর বিয়াদবি করছো আদিত্য। আপনি কিভাবে পারলেন বিয়ের মতো এত বড় একটা ডিসিশন একা একা নিয়ে নিতে? আমাকে জিজ্ঞেস করেছেন এতে আমার মত আছে কিনা, কিংবা আমি কাউকে পছন্দ করি কিনা? কেবল আপনার ডিসিশন আপনার ইচ্ছে অনুযায়ী আমার উপরে চাপিয়ে দিলেই হবে? আমাকে মানুষ বলে মনে হয়নি আপনার? আমার পরিবারের মান সম্মান চাইতে তোমার মতামত বেশি হয়ে গেল। আপনার মান সম্মানের চেয়েও যেহেতু আমার মতামতের কোনো গুরুত্ব নেই, সেহেতু আমাকে কেন কবুল বলার জন্য ডেকে পাঠালেন? আপনার মান সম্মানকে বলুন না কবুল বলতে। আহসান সাহেব চল শক্ত করে বলেন, আদিত্য, আমাকে রাগিও না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমায়, আমার কঠোর হতে বাধ্য করো না। আমার তো এখন মনে হচ্ছে আমি আপনার কেউই ছিলাম না। পরিবারের মান সম্মানই আপনার কাছে সব ছিল। ছেলের কথাকে আমলে না নিয়ে কাজী সাহেবকে আবারও বিয়ে পড়াতে বলেন। ছেলে কতক্ষণ এভাবে যুদ্ধ করবে? এর চেয়ে বরং বিয়ে হয়ে গেলে সব শান্ত হয়ে যাবে ঝড়ের মতো। আফসানা চৌধুরী মাথা তুলতে পারলেন না। কাজী সাহেব বিয়ে পড়াতে নিতেই আফসানা চৌধুরী দিশাহারা হয়ে স্বামীকে কিছু বলতে নিবেন, তার আগেই আহসান সাহেব থামিয়ে দিয়ে বলেন, এখন কোনো কথা শুনতে ইচ্ছুক না আফসানা, তোমার ছেলেকে কবুল বলতে বলো। আদিত্য হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল। ফারাকে কবুল বলতে বলল। ফারা ভয়ত দৃষ্টিতে তাকালো আদিত্যের দিকে। আদিত্য তাকিয়ে রইল। ফারার মনে হচ্ছে আদিত্য এক্ষুনি তাকে গলা টিপে মেরে ফেলবে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে বারবার কবুল বলার জন্য তাড়া দিলেন। ফারাকে চুপ থাকতে দেখে আহসান সাহেব চেঁচিয়ে উঠে বলেন, ফারা কবুল বলছো না কেন? দেখতে পাচ্ছ না সময় নেই? ফারা থতমত খেয়ে কম্পিত গলায় পরপর
কবুল বলে ফেল। আদিত্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ফারার দিকে। সবকিছু জেনে শুনে ফারা কবুল বলে ফেল। এটা আদিত্যের কাছে ছিল অপ্রত্যাশিত। নির্বিকার হয়ে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে আহসান সাহেব তাড় দিয়ে বলেন, দাঁড়িয়ে আছো কারো, কবুল বলো। ছেলেকে এখনো নির্বিকার থাকতে দেখে আহসান সাহেবের ভীষণ ক্রোধ জন্মালো। চেঁচিয়ে বলে উঠলেন, বেশি বাড়াবাড়ি করো না আদিত্য, আমার মান সম্মান সবার আগে, দ্রুত কবুল বলো, সময় বয়ে যাচ্ছে। আদিত্য বাবার সামনে এসে দাঁড়ালো, তপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, ছেলের চাইতো মান সম্মান আগে? হ্যাঁ, এই মুহূর্তে আমার পরিবার এবং পরিবারের মানুষগুলোর মান সম্মান সবার আগে। কথাটা শুনতেই পাশে থাকা চেয়ারটায় একটা লাথি মারল আদিত্য। ফারা ভয় পেয়ে জড়সড় হয়ে তার মায়ের এক হাত খামচে ধরল। আহসান সাহেব ঘাবড়ে গেলেন, প্রকাশ করলেন না, বরং ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নিজের দিকে আদিত্যকে এগিয়ে আসতে দেখে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল ফারার। আদিত্য দাঁত মুখ খিচিয়ে বলল, আমাকে বিয়ে করার তোর এতই শখ? ফারা ভয়ত দৃষ্টিতে তাকালো। আশঙ্কিক ফারা দুবাহু শক্ত করে চেপে ধরে বলল, তোকে না পরশু রাতে বলেছি আমি ম্যারিড, আমার ওয়াইফ আছে, কথাগুলো তোর কানে যায়নি? কথাটা শুনতেই এক কেবিনে সবাই চমকালো। আহসান সাহেব রিয়াক্ট করতে ভুলে গেলেন। ফারা কুকিয়ে ওঠে ব্যথায়। কি হলো, উত্তর দে, তাহলে কবুল বললি কেন? ফারা এবার সাহস করে বলল, তুমি ম্যারিড তা জানি, তোমার বউয়ের সাথে বাসর করেছো তাও জানি, বাসর করে বউয়ের গোপন বস্তুগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছো তাও জানি। জানলে কবুল বললি কোন মুখে? তুই না হায়ার এডুকেটেড। তুমি 100 বার ম্যারিড হলেও, তোমার 100টা বউ থাকলেও, তুমি 100 বার বাসর করলেও আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সব মেনে নিয়েও সতীনের সাথে সংসার করতে রাজি, যদি তোমার কোনো সমস্যা না হয়। ফারার এমন শক্ত কথাই আদিত্য অবাক হলো। ফের অবাক হলো প্রতিটি মানুষ। এসব কি বলছে এরা দুজন? হঠাৎই ফারার চোয়াল শক্ত করে চেপে ধরে বলল, তোর অনেক শখ, হ্যাঁ, সতীনের সাথে সংসার করার? হ্যাঁ, দরকার পড়লে তাই করব, আমার আপত্তি না থাকলে তোমার এত আপত্তি কিসের? কবুল বলো, আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। আদিত্য অবাক হলো ফারার দুঃসাহসিকতায়। কি বলছে এমে? ফারাকে ছেড়ে হঠাৎ কাজী সাহেবের রেজিস্টার বইটা নিয়ে ওই পাতাটা ছিঁড়ে কুচি কুচি করে ফারার মুখে মেরে বলল, তোর বিয়ের শখ তাই না? সতীনের সাথে সংসার করার শখ তাই তো? অর্ধেক বিয়ে হয়ে গেছে তাই না? নে তোর বিয়ে, সতীন, সংসার আর কবুল। বলে এবার দুহাত শক্ত করে গলা চেপে ধরে বলল, আজ তোকে মেরেই ফেলবো, নির্লজ্জ মেয়ে কোথাকার। এতদিন জানতাম নারীদের প্রথম শত্রু পুরুষ হয়, আর আজ জানলাম নারীদের প্রথম শত্রু সবসময় নারীরাই হয়, পুরুষ নয়। এক নারীর ভালো অন্য নারীর সহ্য হয় না, তেমনি তুইও। আই হেট ইউ। বলে আরো জোরে শক্ত করে গলা চেপে ধরল। ফারা কাশতে লাগলো সমানে। আদিত্যের এমন অপ্রত্যাশিত আচরণে প্রতিটা মানুষ ক্ষুব্ধ, বিমূঢ় এবং বাকরুদ্ধ। কি হচ্ছে এসব? সবই তাদের মাথার উপর দিয়ে গেল। কথাগুলো বলে ফারাকে একটা আছাড় মারল আদিত্য। ফারা ব্যথা পেয়ে বিকট শব্দে আর্তনাদ করে উঠল। আহসান সাহেব তাজ্জব বনে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কি হলো, কি বলো? কিছুই বোধগম্য হলো না ওনার। আর ছেলে ম্যারিড হলে, ছেলের ওয়াইফ থাকলে বিয়ে পড়ানোর পূর্বে এত কাহিনী না করে চট করে এই কথাটা বললো না কেন? ঘাটতার ছেলেটা। আর বউ কোথায়? বিয়ে যদি করেই থাকে তাহলে এটা হাইড করে কি হলো? মেয়েটা যেমন ঘরেরই হোক না কেন, তিনি তো মেনে নিতেন। তিনি তো অন্য বাবাদের মতো এতটাও নিষ্ঠুর কিংবা কঠোর নন। ছেলেদের পছন্দ সম্পর্কে অন্তত এটুকু স্বাধীনতা সন্তানদের তিনি দিয়েছেন। তাহলে ছেলেটা এতক্ষণ ড্রামাবাজি না করে একটা কথা বলে দিলেই বা কি হতো? আর কাকেই বা বিয়ে করলো ঘাটতারের ছেলেটা? কে সেই মেয়ে যার এত ধৈর্য শক্তি এই ঘাটতারের ছেলের বউ হয়েছে? সে মেয়ে ধৈর্য শক্তি তারিফ তো করতেই হয়। ছেলের তো আবার অহেতুক ভুল বোঝার বদ অভ্যাস রয়েছে। মস্তিষ্কে স্নায়ু কোষে সার্কেলের মতো প্রশ্নগুলো ঘুরপাক করতে লাগলো অসহ্য যন্ত্রণা হয়ে। মেয়েরা ফাল্গুনের রিসেপশনের দিন আজ দুজনকেই খুব হাসি খুশি দেখাচ্ছে। মনে হচ্ছে না যে তাদের বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আর তা দেখে অনেকে আড়ালে আবডালে কানাঘুষাও করতে লাগলো। তদ্রূপ চৌধুরী পরিবার এবং মফিদুল ইসলামের পরিবারকেও খুব স্বাভাবিক দেখালো। নিয়মনীতি সব কিছুই সুষ্ঠুভাবে পালন করা হলো উভয় পরিবারের পক্ষ থেকে। আয়োজনে কোনো কিছুরই কমতি ছিল না। আজ অদিতি তানভীরকে খুব সুন্দর ড্রেস আপে দেখা গেল। নন্দিনীকেও আজ একটি হোয়াইট প্রিন্সেস গাউনে এবং হালকা পাতলা কিছু ডায়মন্ডের জুয়েলারিতে দেখা গেল। আজ সবটা সময় মায়ের সাথেই দেখা গেল নন্দিনীকে। তিনি তীক্ষ্ণ নজর রেখেছেন মেয়ের উপর।
একটা সময়ের জন্য হাত ছাড়নি মেয়ের। রিসেপশনে দেখা গেল ওয়াসিফের পরিবারকেও। মফিদুল ইসলাম আত্মীয় হন বিধায় ওয়াসিফের পরিবারকেও ইনভাইটেশন কার্ড দিয়েছেন। এছাড়াও আজ খুব সুন্দর ড্রেস আপে দেখা গেল ওয়াজিয়া আর জাফরিনকেও। রিসেপশনে আসার পর থেকে রায়হান ফারাবিকে দেখা গেল, আদিত্যকে দেখা গেল না। তীর্থের চাতক পাখি নেয় তৃষ্ণার্ত নন্দিনী বারবার এদিক সেদিক তাকালো, আদিত্যের টিকিটও দেখতে পেল না। নন্দিনী হতাশ শ্বাস পেল, ভাবল কাল হয়তো ওইভাবে ফিরিয়ে দেওয়ায় আদিত্য অপমানিত বোধ করে তার উপর এখনও রাগ পুষে রেখেছে। তা ভেবে নন্দিনী প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ কাঙ্ক্ষিত মানুষটিকে হোয়াইট কালারের স্যুট প্যান্টে দেখতেই নন্দিনী তার মাকে ওয়াশরুমের কথা বলে এগিয়ে গেল। মানুষটা একটা জায়গায় অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে ধুমায়িত শলাকা টানছে। জায়গাটা নির্জন হয় নন্দিনী সুযোগ বুঝে হঠাৎ পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। চমকে গেল মানুষটা, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বোঝার চেষ্টা করলো ব্যাপারটা ঠিক কি হচ্ছে তার সাথে। শক্ত করে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে দু চোখ বুঝে নন্দিনী বলল, সরি আদিত্য, আই এম রিয়েলি ভেরি সরি কাল রাতের জন্য। আপনি এতটা রাগ করবেন আমি সত্যি বুঝতে পারিনি। কোনো প্রত্যুত্তর এলো না, বরং মানুষটা থমকে দাঁড়িয়ে রইল। নির্বিকার থাকতে দেখে নন্দিনী আবারও বলল, আদিত্য কাল রাতের জন্য আপনি এখনো রেগে আছেন? প্লিজ কথা বলুন আদিত্য। এবারও সারা শব্দ পাওয়া গেল না। নন্দিনী আবারও বলল, আদিত্য আমি সিক ছিলাম, তাই আপনাকে গভীরভাবে কাছে টানি। আমি সত্যি বলছি, বোঝার চেষ্টা করুন প্লিজ। তবু রেগে থাকবেন না। ভুল বুঝে রেগে থাকলে সত্যি কষ্ট হয় আমার। আই মিসড ইউ আদিত্য। আমার ফোন কেন পিক আপ করেননি আপনি? কল ব্যাকও করেননি আপনি। এতগুলো কথা বলার পরও মানুষটার প্রতি কোনো প্রতি উত্তর নেই। নন্দিনী হঠাৎ ছেড়ে দিয়ে মানুষটাকে ঘুরিয়ে কোনো দিক না দেখে উন্মাদনায় বুকে ঝাঁপিয়ে পড়ল। নন্দিনীকে দেখতেই মানুষটা নির্বাক হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। অজান্তেই দু চোখ বুজে ফেল, তবে নন্দিনীকে জড়িয়ে ধরল না। এক হাতে এখনো জলজল করছে ধুমায়িত শলাকাটি, কুণ্ডলি পাখি ধোঁয়াগুলো উঠছে আঁকাবাঁকা হয়ে। নন্দিনী আবারও বলল, আদিত্য এখন আপনি চুপ করে থাকবেন? সরি বললাম না। এত অভিমান কেন আপনার? আপনি কখনোই আমার প্রবলেমগুলো বুঝতে চান না। এমন কেন আপনি? বলেন বুকের মধ্যে নাক মুখ ঘষতে লাগলো আদুরে বেড়াল ছানার মতো। মুহূর্তে মানুষটার বুকের ভেতর দিয়ে সর্পিল গতিতে একরাশ উষ্ণ স্রোত বয়ে যেতেই মানুষটা এক পর্যায়ে ঘুরে চলে গেল। দু চোখ বোঝা অবস্থায় হঠাৎ এক হাত চলে গেল নন্দিনীর ছোট ছোট চুলগুলো দিয়ে। একটু ঝুঁকে সুগন্ধি টেনে চুলের ভাঁজে হঠাৎ হাত ডুবিয়ে ঘরে থেকে নীরবতা ভেঙে পড়ল। চুলে কি মাখো? কণ্ঠস্বর শুনতে নন্দিনী অবাক হয়ে সরে এলো। মানুষটার দিকে তাকাতেই মানুষটাও চোখ খুলতেই ভিন্নতা পেল চোখের মণিতে। একই কারণে দুজন মানুষকে চিনতে ভুল করে ফেল নন্দিনী। কে বলবে এরা একই কারণের একই চেহারার আলাদা দুজন ব্যক্তি? মুহূর্তেই আশ্চর্যরূপী শালুক ফুলের মতো চোখ দুটো ডাগর ডাগর হয়ে তিত্তির করে দোলন চাপা নেই নড়ে উঠল চিকন পাতলা গোলাপি ঠোঁট দুটো। অস্পষ্ট স্বরে কম্পিত গলায় বলে উঠল, আইমান মৃদু হাসল। নন্দিনী বিব্রত বোধ করে আমতা আমতা করল। এটা সে কি করে ফেলো? আদিত্য ভেবে আইমানকে জড়িয়ে ধরল আর ওভাবেই সিক্রেট কথাগুলো বলে ফেলো। মানুষটা এখন কি ভাববে তাকে? সে যাই হোক, মানুষটাকে সেম আদিত্যের মতো লাগছে, তবে চোখের মণিগুলো ছাড়া। নন্দিনী আইমানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কে বলবে এটা আইমান? নন্দিনী কেঁপে কেঁপে উঠল। গরণ গারণে সবই আদিত্যের মতো, পার্থক্য শুধু চোখের মণি। মনে হয় না এটা আইমান। হায়দ্রাবাদেও আদিত্য যখন ডক্টর সেজে তার কেবিনে তার মায়ের সামনে দিয়ে দেখা করতে যেত, তখন কালোমণি লেন্স ইউজ করত। সে সময় সেরকমই লাগছে এখন। আইমান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নন্দিনীর দিকে। ভাবতেও পারেনি জীবনে কখনো এমন দিন আসবে নন্দিনী তাকে স্বইচ্ছে জড়িয়ে ধরবে, আদিত্য ভেবে সরি বলবে, ছোট্ট আদুরে বেড়াল ছানার মতো তার পরিশুদ্ধ বুকের মধ্যে নাক মুখ ঘষবে। তার ভাইকে নিশ্চয় এমন করে উন্মাদ করে দেয় মেয়েটা। কিভাবে সামলাই তার ভাই? সে নিজেও তো এতক্ষণ অনুভূতির সাগরে হাবুডুবু খেয়েছিল, চলে গিয়েছিল অনুভূতির স্বর্গে। কেমন যেন অদ্ভুত অন্যরকম লাগছে আইমানের কাছে। একটা সুপ্ত অনুভূতি তার হৃদয় অলিন্দে ভোরের নির্মল হাওয়ার মতো দোল দিয়ে গেল। মেয়েটা তার বুকে মাথা রেখে হৃদমাঝারে ভয়ঙ্কর পোলে তুলে দিল
এক মুহূর্তে, মাত্র কয়েকটা সেকেন্ডে তার হৃদয় তোলপাড় করে দিল সর্বনাশী সর্বগ্রাসী মেয়েটা। কিভাবে থামবে এতদিনের এই লুকিয়ে চুরিয়ে হাউতাস করে বেড়ানো সর্বনাশা এর প্রলয়, এই মহাপ্রলয়ঙ্কারী তাণ্ডব, বুকের ভেতর হওয়া তাণ্ডবীয় নীলা খেলা হাসপাস করে জিয়ে উঠল মিয়ে থাকা পুরুষালী সত্তা। আইমান নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালিয়ে মাদকময় কণ্ঠে বলল, শরীরে কি মাখো? স্বয়ংবিদ ফিরতেই নন্দিনী ছিটকে দূরে সরে গিয়ে কম্পিত গলায় বলল, সরি, আসলে আদিত্য ভাইয়া ভেবেছ, তাই তো? বলে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো নন্দিনীর দিকে। হোয়াইট কালারের প্রিন্সেস গাউন এবং ডায়মন্ডের জুয়েলারিতে অনন্য লাগছে মেয়েটাকে, যেন স্বয়ং সন্ধ্যাতারা নেমে এসেছে তার সামনে। আইমানের হার্টবিট ফাস্ট হলো। মেয়েটা যেরকম সুন্দরী সেই রকম সুন্দর পোশাক তার। পোশাকটি দেখে মনে হচ্ছে তার রূপের সঙ্গে ম্যাচ করে কোনো নিপুণ শিল্পী এটা তৈরি করেছেন। মনে হচ্ছে স্বয়ং রাজকুমারী। অদিতি নন্দিনীকে ঠিক বলে রাজকুমারী নন্দিনী। তার বাবা যে বলে বারবি ডল, আসলে ঠিক বারবি ডলের থেকেও কম সুন্দর নয় মেয়েটা। আইমান আপদ মস্তক মাদকময় দৃষ্টি বোলালো। বর্ষার এক পশলা হঠাৎ ঝুম বৃষ্টির মতো মুগ্ধ হলো। আইমান কেন যেন চোখ ফেরাতে পারছে না। আবারও প্রেমে পড়ে গেল নন্দিনীর। আইমানকে তার দিকে মহাবিষ্ট নয়নে তাকিয়ে থাকতে দেখে সারাশরীর শিউরে উঠল নন্দিনী। তাকে অস্বস্তির হাত থেকে রক্ষা করতে হঠাৎ ওয়াজিয়া আর জাফরিন এগিয়ে এসে বলল, নন্দিনী, তুমি এখানে? ভাইয়া তোমাকে ডাকছে। ওয়াসিফের কথা শুনতেই নন্দিনী মেজাজে পিকে গেল। আপদটা আবার কোথা থেকে এলো? এর চাইতে আইমানের সামনে বিব্রত হওয়াটা বোধহয় আরও ভালো ছিল। ওয়াজিয়া আইমানের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। হ্যান্ডসাম সুদর্শন একটা পুরুষ, শরীর থেকে তেতো কলনের মাদকাময় দারুণ সুগন্ধি ছড়াচ্ছে। আইমান নন্দিনীর দিকে অপলক নেত্রে তাকিয়ে রইল। পলক নড়ছে না তার। ওরা নন্দিনীর হাত ধরে টেনে নিয়ে গেল। আইমান মোহমুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে রইল।